নুসরাতের কথায় আরশ হেসে ফেলল। চোখ তুলে তাকালো তার দিকে। বৃষ্টির পানি মুখে চোখে পড়ে অপার্থিব এক সৌন্দর্যে আবৃত হয়েছে মেয়েটা। নিয়ন আলোয় উদাস চোখে রমণীকে আরশ দেখল। কেমন করে নুসরাতের কাছে জানতে চাইল, ডিভোর্স নিয়ে নিবি? এই সম্পর্কের ভার বহন করতে পারবি না আর? আরশের কথায় নিজের জায়গায় অনড় থাকা নুসরাত একই জবাব দিল, না, আমি আর এই সম্পর্কের ভার বহন করতে পারবো না। এই দেখুন, ১৩ বছর ধরে মিথ্যা একটা সম্পর্কের ভার বহন করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। আমাকে মুক্তি দিন। আমি মুক্তি চাই এই সম্পর্কের বেড়াজাল থেকে। আরও শব্দের সহিত হাসল। হাত দুই দিকে ছড়িয়ে অদ্ভুতভাবে বলে উঠল, যা, মুক্তি দিয়ে দিলাম তোকে। আর এই সম্পর্ক বয়ে বেড়াতে হবে না। নুসরাত শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ভেজা হাতের তালু দিয়ে মুখ মুছে নিল। আবারও ভিজে উঠল তা। চোখ টিপে নিজেকে সামলালো। বলল, আর কোনো দিন আমার সামনে অধিকার নিয়ে দাঁড়াবেন না। কোনো অধিকার নিয়ে দাঁড়াবো না। মুক্ত করে দিলাম তোকে। নুসরাত ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য করে হাসল। আরশকে জিজ্ঞেস করল, করুণা করছেন নাকি আমার উপর? আমার এত সাহস নুসরাত নাসিরকে করুণা করব? আমি তো নিজেই তার কাছে করুণার পাত্র। নুসরাত ঢোক গিলে বাপাশে তাকালো। ঠোঁট টিপে চোখের পাতা ঝাপটালো। আরশ তার বাহু ধরে কাছে টানল একটু। হাঁ করে হাঁপড়ের মতো শ্বাস ফেলে আবদার করল, শেষবারের মতো একটা আবদার করব, রাখবি? নুসরাত তাকিয়ে রইল আরশের দিকে। চোখের পানিতে গাল ভেসে যাচ্ছে তা ধারণা করা বড় মুশকিল। গলার কাছে দলা পাকাচ্ছে কিছু একটা। কণ্ঠ শীতলতা বিরাজ রেখে জানতে চাইল, কি, তোকে একটা চুমু খেতে পারি শেষবারের মতো? না করবি না কিন্তু। না করলে না মানব না আজ। নুসরাত থমকালো, ভরকালো। অথচ আরশ চেয়ে আছে তার দিকে উত্তরের আশায়। সেও তাকালো তার দিকে। তাকিয়ে রইল ওভাল আকৃতির গাম্ভীর্যে মোড়া মুখটার দিকে। যেন বোঝেনি কি বলেছে লোকটা। রেস্টুরেন্টের ভেতর থেকে ভেসে আসা রং বেরঙের আলোকসজ্জায় আরশ দেখল নির্মল নির্লিপ্ত মুখটা। মুখের প্রতিটা কোণ দেখল। দুই হাতে গাল চেপে ধরে বুড়ো আঙুলের সাহায্যে মুখের পানি মুছে দিতে চাইল। হলো না। বৃষ্টি এসে আবার ভিজিয়ে দিয়ে গেল। আরশের প্রখর দৃষ্টি নিজের দিকে টের পেয়েও নড়চড়বিহীন থাকল নুসরাত। সময় গড়াল। উত্তর পেল না আরশ। পাবে বলে আশাও করল না। বাতাসে বেদনার ঘ্রাণ দ্রবীভূত হলো। সময়ের সাথে তাল মিলিয়ে বাড়ল ঝোড়ো হাওয়া। সেই ঝোড়ো হাওয়া উড়িয়ে দিল চিপচিপে হওয়ার স্বাদ। আরশ ধীরে ধীরে নুসরাতের ঠোঁটের দিকে ঝুঁকে আসলো। এক হাতে চোখের গ্লাসটা সরিয়ে নিয়ে নিজের পকেটে পুরল। নাকের সাথে ঘর্ষণ হলো নাকের, ঠোঁটের সাথে ঠোঁটের। নুসরাত অনুভব করল তার শরীর কাঁপছে। অনুভূতির তীব্র জোয়ারে সমগ্র নারীদেহের অঙ্গপ্রত্যঙ্গ শিরা উপশিরা দুলছে। শরীর নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে। মনে পুষে রাখা অভিমান চোখ দিয়ে ঝরে পড়ছে অশ্রু হয়ে। সময়ের সাথে ঠোঁটের তীব্রতা শিথিল হওয়ার তুলনায় আরও বাড়ল। নাসারন্ধ্রের অলিতে গলিতে ছেয়ে গেল দারুচিনি, পুদিনা পাতা আর মিঠে কস্তুরীর সুগন্ধি। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকল সে। শরীরের ভেতরে চলল নীরব এক হরতাল। তবুও বাহিরে নারীদেহ থাকল নির্বিকার। বৃষ্টির ছটাও সময় বাড়ার সাথে তাল মিলিয়ে আরও বাড়ল। এক চিলতে ঝোড়ো হাওয়া এসে ছুঁয়ে দিল মুখোমুখি দাঁড়ানো দুজনকে। ঝমঝম বৃষ্টির শব্দের সাথে বজ্রপাতের কান ধাঁধানোর শব্দ ভেসে এলো দূর দূরান্ত হতে। অন্ধকার ভেদ করে দিনের আলো ফুটল বিদ্যুৎ চমকানোর সাথে সাথে। আবার তা নিভে গেল সেকেন্ড কয়েকের ভেতর। গুমোট প্রকৃতির সেই করুণ নিস্তব্ধতা ভেঙে খুব কাছ হতে ভেসে আসলো মনোমুগ্ধকর এক সুর।
আরশের এক হাত তার ঘাড় চেপে ধরে রেখেছে, অন্য হাত মুখের এক পাশে। ধীরে ধীরে ঠোঁটের তীব্রতা কমে আসলো নুসরাতের উপর থেকে। আরশ ঝুঁকে গেল নিচের দিকে। কংক্রিটের রাস্তায় হাঁটু গেড়ে বসল। বিড়বিড় করে নুসরাতের কাছে ক্ষমা চাইল। আই অ্যাম সরি, আই অ্যাম সরি। পারিস তো মাফ করে দিস আমাকে। নুসরাত দাঁড়িয়ে রইল শক্ত ভঙ্গিতে। গলায় দলা পাকানো কান্নার জন্য ভাঙা ভাঙা স্বরে ভেসে এলো, আপনাকে ক্ষমা করা আমার দ্বারা সম্ভব নয়। আপনি আমার চরিত্রের দিকে আঙুল তুলেছেন। কথাটা শেষে ঝুঁকল নুসরাত। অবহেলায় পড়ে থাকা ব্যাগটা হাতে তুলে নিল। উঠে দাঁড়াতেই মাথা ঘুরে উঠল। চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করল, হলো না। হুমড়ি খেয়ে পড়ল সামনের দিকে। বুট পরা একজোড়া পা ভাসল চোখের সামনে। তাকে চেপে ধরার উদ্দেশ্যে হাত বাড়াতেই দূরে সরে গেল সে। চোখের পাতা ঝাপসা হয়ে আসলো। তবুও দূরে সরে যেতে যেতে আওড়ালো, স্পর্শ করবেন না আমাকে, দূরে থাকুন। নাহিয়ান জ্বলে উঠল যেন। বলল, আমি স্পর্শ করলেই সমস্যা? হ্যাঁ, সমস্যা। এবার কোনো বিষয় আমি না করলে তা শুনবেন। একদম আমার কাজ ঘেঁষবেন না পূর্ব। কথা শেষ হওয়ার আগেই মাথা ঘুরে উঠল নুসরাতের দ্বিতীয়বারের মতো। নাহিয়ান কাজ ঘেঁষতে নিলেই দুই হাত উপরে তুলে দূরে সরিয়ে নিল নিজেকে সে। ল্যাম্পপোস্ট চেপে ধরে নিজেকে ক্যারি করল। স্পর্শ করবেন না আমায়। নাহিয়ান দূরে সরে গেল। নুসরাতের অবস্থা খারাপ হতে দেখে বলল, আমি আপনাকে পৌঁছে দিই বাড়িতে। প্লিজ এই বিষয়ে না করবেন না, প্রমিস। স্পর্শ করব না আর। নুসরাত মেনে নিল তা। ব্যাগ থেকে গাড়ির চাবি বের করে নাহিয়ানের দিকে এগিয়ে দিল। তখনও একপাশে নির্জীব বসে আছে আরশ। নড়চড় নেই, যেন কোনো যন্ত্রমানব সে। নিষ্পলক কংক্রিটের রাস্তার দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। গাড়ির হেডলাইটের আলো এসে পড়ল চোখ মুখে। হিলবুট পরা একজোড়া পা দেখা গেল নিজস্ব ভঙ্গিতে হেঁটে ফ্রন্ট সিটে বসছে। অতঃপর তার পাশ কাটিয়ে শো করে গাড়িটা চলে গেল। বৃষ্টি আর কমল না, পুরো দমে বাড়ল। চুপচাপ এক জায়গায় পা ছড়িয়ে ভিজতে থাকলো আরশ। লিপি বেগম বলেছিলেন, আল্লাহ খুশি হলে বৃষ্টি দেন। বৃষ্টির সময় যে দোয়া করা হয় তা কবুল হয় আল্লাহর দরবারে। ওই বৃষ্টির দিন রাতে আরশ খুব করে চাইল নুসরাতকে। নিজের ভেঙে পড়া হৃদয়ের প্রতিটা স্পন্দনের সাথে করে চাইল ওকে নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষায়। গাড়িতে গ্লাসগুলো আটকানো, চারিদিকে বৃষ্টির পানি পড়ছে। গাড়িতে বসে জানালার দিকে উদাস চোখে তাকিয়ে আছে নুসরাত। হাত দিয়ে আঁকিবুকি করছে গ্লাসের মধ্যে। নাহিয়ান কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। মন স্থির করল ড্রাইভিংয়ে। নুসরাত জানালার দিকে ধ্যান রেখে নাহিয়ানের নাম ধরে ডাকল, পূর্ব। নাহিয়ান আনমনে উত্তর দিল, হুম। নুসরাত ঘাড় বাঁকিয়ে দেখল গাড়ি চালানোতে ব্যস্ত লোকটাকে। অতঃপর আবার বাহিরের দিকে চোখ স্থির করে জানতে চাইল, আপনি জানেন পূর্ব, বৃষ্টির সময় যে দোয়া করা হয় তা কবুল করা হয় আল্লাহর দরবারে? নাহিয়ান হাসল, যেন হেসে উড়িয়ে দিল কথাটা। বলল, আমি কখনো এমন কথা শুনিনি। নুসরাত নিজের বোকামিতে মাথা দোলালো। বলল, আপনি জানবেন কিভাবে? বেশি তো রিসার্চ করেননি এখনও ধর্ম নিয়ে। তারপর সে চুপ হয়ে গেল। নাহিয়ান নুসরাতের উদাস মুখটা দেখে নিজেরও বুক ভার হলো। দোয়া করলে যদি নুসরাত খুশি হয় তাহলে সে দোয়া করবে। এই ভাবনা নিয়ে গাড়ি একপাশে সাইড করল। দুই হাত উপরে তুলে দোয়া করল কিছু একটা। দোয়া শেষে আবারও গাড়ি চালাতে ব্যস্ত হয়ে গেল। নুসরাত জানতে চাইল আগ্রহ ভরা কণ্ঠে, দোয়াতে কী চেয়েছেন পূর্ব? নাহিয়ান হাত হুইলে স্থির রেখে নুসরাতের দিকে তাকালো।
কণ্ঠে আদুরে ভাব এনে বলল, আপনাকে। সকাল 10:30। সৈয়দ বাড়ির খাবার রুমে এক সারিতে সবাই বসে আছে। আরুষ কি যেন বলবে বলেছে, এর জন্য জরুরি তলব দিয়েছে। শোয়েব সাহেব একটু চিন্তিত বটে। স্পষ্ট গাঢ় 2-3টা ভাঁজ কপালে ফুটে উঠেছে। গতকাল রাতে নুসরাতকে বাড়িতে প্রবেশ করতে দেখেছিলেন। হয়তো কাঁদছিল। চোখ দুটো বাড়ির সামনে দাঁড়িয়ে পরিষ্কার করছিল। উনি এগিয়ে গিয়ে যখন জিজ্ঞেস করলেন কি হয়েছে, উত্তর দিল নাকি সুরে একটু মাথা ব্যথা করছে। কিন্তু ওনার মনে হলো না মাথা ব্যথার জন্য এমন অবস্থা। কোনো কিছু হয়েছে যা চেপে গিয়েছে। ছোট থেকে বড় হয়েছে মেয়েটা চোখের সামনে। হঠাৎ এমন কান্না করছে তা দেখেই তো কষ্ট হচ্ছে। এক কথার বিপরীতে যে হাজারটা কথা বলতো, আজ সে একটা উত্তর দিচ্ছে। দেখা হলে যে জিজ্ঞেস করত পায়ের ব্যথা কমেছে। গতকাল সে কোনো প্রশ্ন জিজ্ঞেস করল না। এমনকি লাইট জ্বালাতে চেয়েছিলেন তিনি, তাও জ্বালাতে দেননি চোখের সমস্যা বেড়েছে বলে। সৈয়দ বাড়ির ছোট থেকে বড় বেশিরভাগ সবারই চোখে সমস্যা। সমস্যার শুরুটা হয়েছে নাসির সাহেবের থেকে, আর এখন সবার যেন এই চোখের রোগটা হচ্ছে। যাকে জিজ্ঞেস করা হয় তার নাকি চোখে সমস্যা, মাথা ব্যথা করে সব সময়। স্বাভাবিকের তুলনায় নুসরাতের চোখের সমস্যাটা বেশি। তার মধ্যে চোখে আবার মেয়েটার অ্যালার্জি। যখন বৃদ্ধি পায় চোখ ফুলে গিয়ে আলুর মতো হয়ে যায়। চোখে আলো পড়লে সমস্যা হবে ভেবেই আর লাইট জ্বালাননি তিনি। কিন্তু এর 1 ঘন্টা পর আরশকে বাড়িতে আসতে দেখেছেন। নুসরাতের তুলনায় অবস্থা আরও বেশি খারাপ। সর্দি লেগে যাতা অবস্থা হয়ে আছে। হাঁচি দিতে দিতে নিজের রুমে গিয়েছে। চোখ দুটো জ্বরের জন্য লাল হয়ে আছে মোটামুটি। দুজনের অবস্থা দেখে ঠাউর করলেন কোনো আকাম ঘটিয়েছে একে অপরের সাথে। এখন দেখার পালা কি ঘটিয়েছে। এর মধ্যে আরশ এসে বসল চেয়ার টেনে। আজ দেরিতে নাস্তা করা হচ্ছে আরশের জন্য। গায়ে ক্যালভিন ক্লাইনের একটা হুডি আর শিয়েনের ডেনিম প্যান্ট। নিজের প্লেট টেনে নিল সামনে। কয়েকদিন যাবৎ ডায়েটে থাকার জন্য লিপি বেগম তার জন্য ফ্রুট সালাদ করেছেন। ফ্রক দিয়ে কাটা আপেলের টুকরো মুখে দিতে দিতে বলে উঠল, নুসরাত আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। তালাক চাচ্ছে আমার কাছে। সৈয়দ সাহেবের খাওয়ারত হাত থামল। হেলাল সাহেব নিজেও থমকালেন কয়েক সেকেন্ডের জন্য। বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলেন, কি বললে? আবার বলো। আরশ আগের মতোই নির্লিপ্ত, মাথা ঝোঁকানো প্লেটের দিকে। ঠোঁট টিপে আগের মতো করেই বলল, ডিভোর্স চাচ্ছে। হাত গোটালেন খাবার খাওয়া থামিয়ে। কণ্ঠে তখনও অবাকতা রয়েছে। তুমি তালাক দিতে রাজি হয়েছ? আরশ মুখে আরেক টুকরো নাশপাতি ঢোকালো। বলল, জি। হেলাল সাহেব যেন কথা শোনেননি। অত্যাশ্চর্য কণ্ঠস্বর ওনার। সত্যি? আরশ বাবার দিকে সরাসরি তাকিয়ে আগের মতো নির্বিকার স্বরে বলল, আমি মিথ্যা কথা বলি না পাপা। আর তালাকের মতো সেন্সিটিভ বিষয় নিয়ে মিথ্যা বলবো আপনার মনে হয়? রুহিণী বেগম, ঝর্ণা বেগম, লিপি বেগম নীরব ভূমিকা পালন করছেন। শোয়েব সাহেব তাকালেন আরশের দিকে। জিজ্ঞেস করলেন, তাহলে তুমি তালাক দিচ্ছ নুসরাতকে? আরশ হেসে উড়িয়ে দিল কথাটা। বলল, পাগল নাকি? কোন দুঃখে দেব? হেলাল সাহেব খ্যাঁক করে উঠলেন। তাহলে এই যে বললে তালাক দিবে বলে রাজি হয়ে এসেছ? বাচ্চা মানুষকে বুঝ দিয়ে এসেছি। লিখিত তালাক নিবে কিভাবে? রেজিস্ট্রি পেপার আছে নাকি? আরশ কথা শেষে একটু হাসল। বিগলিত কণ্ঠে বলে উঠল, সৈয়দ আজমল আলী আর যাই করুন জীবনে আমাদের রেজিস্ট্রি পেপার না করে দারুণ একটা কাজ করেছেন। আরশের হাস্যরত মুখ দেখলেন চেয়ারে বসা সবাই। ইস্টার ঠোঁট টিপল। বলল,
আগেই দুঃখিত, বড়দের ভেতর কথা বলছি। ভাইয়া। আরুষের দৃষ্টি আকর্ষণ করলো ডেকে। জাইন তাকিয়ে আছে তার দিকে, বুঝতে পেরেও ফিরে তাকালো না তার দিকে। একটু সময় নিল, অতপর বলল, আপনাদের রেজিস্ট্রি পেপার আছে। আরুষ শক্ত চোখে তাকালো। চোয়ালের পেশিও সাথে শক্ত হলো। কণ্ঠ রূঢ় হলো তার। হেসে বলল, নেই ইস্টাত। ইস্টাত নিজের কথায় অটল রইল। চোখে চোখ রেখে বলল, আমি বলছি রেজিস্ট্রি পেপার আছে ভাইয়া। আরুষ ঠোঁট বাঁকিয়ে শ্বাস ফেলল। বলল, ইস্টাত, আমি বিরক্ত হচ্ছি। যখন বলেছি নেই তখন কেন তুমি বারবার বলছো আছে? হেলাল সাহেব ইস্টাতের কথার সাথে জোর দিলেন। বললেন, আরুষ, রেজিস্ট্রি পেপার আছে এবং সরকারিভাবে সেটা অনুমোদন হয়েছে ৯ মাস পূর্বে। আরুষ অবাক হয়ে তাকালো হেলাল সাহেবের দিকে, তারপর ইস্টাতের দিকে। বলল, বাহ, আমার রেজিস্ট্রি হয়ে গেছে আর আমিই জানি না। সাইন কোথায় পেলেন আপনারা আমার? হেলাল সাহেব কাঁধ ঝাঁকালেন। আগের মতোই নির্লিপ্ত থেকে বললেন, তুমি নিজেই তো করেছ। মনে করো, একবার কিছু ডকুমেন্ট সাইন করিয়েছিলাম তোমাকে দিয়ে। তোমাকে বলেছিলাম পড়ে নিতে, তুমি পড়লেই না, না পড়ে সাইন করে দিলে। আরুষ তাচ্ছিল্য করে হেসে দিল। রেজিস্ট্রি পেপার রেজিস্টার অফিসে কে জমা দিয়েছে? ছেলের দিকে চোখ রেখে আগের মতোই ভদ্রলোক বললেন, ইরহাম জমা দিয়েছে। আরুষ উঠে দাঁড়ালো। চোয়াল শক্ত, রাগে ভেতরটা দপদপ করছে। জিজ্ঞেস করল, কে কে জানতো আপনাদের মধ্যে আমাদের রেজিস্ট্রি হয়েছে? ইসরাত উত্তর দিল এই কথার, আমি, নুসরাত, ইরহাম আর বড় আব্বু। আরুষ বিস্ময়ে বিমূঢ় নেত্র নিয়ে তাকিয়ে থাকলো ইসরাতের দিকে। বেঘোরে বিড়বিড় করল, নুসরাতও জানতো? ইসরাত মাথা দোলালো। বলল, ও সাইন করার সময় আমার সামনে বসে করেছিল। আরুষ শ্লেষমিশ্রিত হাসল, কটাক্ষ করল সবাইকে নিয়ে। তাহলে আগে থেকেই পরিকল্পনা ছিল বিয়ে ভাঙার, এজন্য এত আয়োজন করে আমাকে দেশে আনা হয়েছে। ইমপ্রেসিভ, নাইস, ভেরি নাইস। আমি আনন্দে আত্মহারা, কথা হারিয়ে ফেলেছি এত দারুণ সারপ্রাইজ পেয়ে। আরুষ থামল। হাতের মধ্যে দলা পাকিয়েছে টেবিলের উপর রাখা সৌন্দর্যবর্ধক নরম তুলতুলে টেবিল ক্লথ। বাঁ হাতে নিজের ঘাড়ে হাত বোলালো। ঘাড় বাঁকালো বাবার দিকে। চোখ দুটো ঘুরিয়ে হেলাল সাহেবকে দেখল। ঠোঁটের কোণ উচালো কটাক্ষ করে। আমি এক বোকা যে ভেবেছিলাম রাগের মাথায় বলেছে ডিভোর্সের কথা, কিন্তু এত আয়োজন করে রেখেছেন চাচা ভাতিজি মিলে তা তো বুঝিনি। স্পিচলেস হয়ে গিয়েছি আমি। 2025 সালে আমি বেস্ট একটা সারপ্রাইজ পেয়েছি। যখন আমার তালাকের জন্য এত আয়োজন, তাহলে আরেকটু আয়োজন করে না হয় তালাক দিলাম, সমস্যা নেই। কোর্ট থেকে ডেট নিয়ে আসবেন, কোথায় সাইন করতে হবে বলে দেবেন, সাইন করে দিব। আমি তো খেলনার পুতুল, যে যেভাবে পারছেন নাচাচ্ছেন, এবারও নাচিয়ে নিতে দিলাম। থামল আরুষ, শ্বাস নিল টেনে। বলল, ও হ্যাঁ, আপনার ভাতিজি নুসরাতকে বলবেন এসে এই বাড়িতে আমার সামনে বসে সাইন করতে। আমিও দেখব কতটা সাহস ওর, আমার সামনে বসে সিগনেচার করে কিভাবে ও। হাতের দলা পাকানো টেবিল ক্লথ টেনে ধরল শক্ত করে। কথা শেষ করেই পিছু ঘুরল। প্লেটে খাবার পড়ে আছে ওভাবেই। যেতে যেতে হাতে মুষ্টি পাকানো টেবিল ক্লথ ধরে এমনভাবে টান দিল, পুরো খাবার টেবিলের চামচ, প্লেট, পিরিচ, বাটি উল্টে খাঁজকাটা টাইলসের মেঝেতে পড়ল ঝনঝন করে। শব্দ তুলে ধরাম ধরাম করে ভাঙল সব কিছু। রোহিণী বেগম ভয়ে এক লাফে ছিটকে সরে গেলেন দূরে। শোয়েব সাহেবের উপর গরম গরম গোস্তের তরকারি এসে পড়েছে।
ছিটকে গিয়ে মশলা লাগলো ঝর্ণা বেগমের গায়ে। আরশ যেতে যেতে এমন কাণ্ড ঘটাবে কেউই টের পায়নি। তাদের মধ্যে বেঁচে গিয়েছে জাইনার ইসরাত। স্বামী স্ত্রী বিপদ দেখেই দুজনেই আগে ভাগেই তল্পিতল্পা গুটিয়ে সরেছে। রাতের আলো নিভে গিয়ে দিনের আলো ফুটেছে অনেক পূর্বে। রাতের বেলা এসেই বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছিল নুসরাত। ঘণ্টাখানেক বৃষ্টিতে ভিজার জন্য, আবার আধ ঘণ্টা ভিজে কাপড়ে থাকার জন্য শরীরে গা কাঁপিয়ে জ্বর এসেছে। তবুও কি বলার জন্য সকাল 11টায় বাড়িতে থাকা সবাইকে বলেছে ড্রয়িং রুমে থাকার জন্য। ও বাড়িতে আবার 10:30টায় আরশ বলেছে কিছু একটা বলবে। দুই পক্ষে সবাই টেনশনে আছে কি হবে। ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে 11টায় ঠেকতেই সিঁড়ি বেয়ে নেমে আসলো নুসরাত। জ্বরের জন্য একদিনে মুখ এইটুকুনি হয়ে আসছে, চোখ ফেটে গেছে, চোখের নিচে দাগ পড়েছে। ঘুমহীনা চোখগুলো লাল হয়ে কোটর ছেড়ে যেন বের হয়ে আসবে। গায়ে ক্যালভিন ক্লাইনের একটা টি শার্ট, মাথার উপর মোটা কম্বল, পা খালি। ঠান্ডা মেঝেতে আঙুলে ভর দিয়ে গোড়ালি উঁচু করে হাঁটছে। সিঁড়ি দিয়ে নেমে এসে ধরাম করে বসলো সোফায়। গলা ছেড়ে ডাকলো, আব্বা। নাসির সাহেব রেডি হয়ে আছেন অফিসে যাওয়ার জন্য। নুসরাতের জরুরি আলোচনার জন্য এখনও যাওয়া হয়নি অফিসে। ফর্মাল গেট আপে নেমে আসলেন। নাজমিন বেগমের কথায় মুখে দাড়ি রাখতে শুরু করেছেন তিনি। তা লম্বা হয়েছে কিছুটা। মাথার চুলে পাক ধরেনি একদম, শুধু দাড়িগুলোতে দেখা যাচ্ছে পাক ধরেছে মোটামুটি। নুসরাত তাকিয়ে তাকিয়ে দেখল বাবার নেমে আসা। একে একে বসল বাড়ির সবাই সোফায়। সুরভি নিজেও যোগ দিয়েছে আলোচনায়। গতকাল থেকে তার ব্যবহারের অদ্ভুত পরিবর্তন হয়েছে। সবাই মোটামুটি অবাক, তবুও মানিয়ে নিচ্ছে ভেবে খুশি ভেতরে ভেতরে। নুসরাত গলা খাকারি দিল। নাসির সাহেব জিজ্ঞেস করলেন, এত জরুরি আলাপ কেন ডেকেছ? ইম্পর্ট্যান্ট কিছু? নুসরাত বাবার কথা শুনে তাকালো মায়ের দিকে। ভদ্রমহিলা চিন্তিত চোখে তার দিকে তাকিয়ে আছেন। ভাবছেন এখনও কি এমন ইম্পর্ট্যান্ট কথা যে এভাবে সবাইকে ডেকে এনে বলছে। নুসরাত সময় নিল, ঢোক গিলে বলল, হ্যাঁ, গুরুত্বপূর্ণ কিছু। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। ইরহাম এতক্ষণ চুপচাপ বসে থাকলো, এবার জিজ্ঞেস করল, কী সিদ্ধান্ত? নুসরাত মায়ের থেকে দূরত্ব বাড়ালো। ইরহামকে চোখের ইশারায় কিছু বোঝালো। কণ্ঠ শান্ত করে একটানা বলে চলল, আমি তালাক নিচ্ছি আরশ ভাইয়ের কাছ থেকে। নাজমিন বেগম কথা বিশ্বাসই করলেন না, হেসে উড়িয়ে দিলেন। বললেন, ধুর, এসব কেমন কথা? সবাইকে ডেকে এনে মজা করছিস? নুসরাত হাসল না মায়ের কথায় আগের মতো। গম্ভীর মুখটা আগের মতো গম্ভীর রেখে বলে উঠল, আমি মজা করছি না মা, আমি ডিভোর্স নিচ্ছি। নাজমিন বেগম হাসলেন নুসরাতের কথায়। বললেন, অফিসিয়াল ডিভোর্স তোদের হবে না। নুসরাত ঠোঁট টিপল, হাসল সামান্য। বলল, হবে আম্মা, হবে। বড় আপু আমার সিগনেচার অনেক আগেই রেজিস্ট্রি পেপারে নিয়েছিলেন। নাজমিন বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কবে? নুসরাত তপ্তশ্বাস ফেলল। বলল, জানুয়ারিতে। তুই কিভাবে জানুয়ারিতে সিগনেচার করলি রেজিস্ট্রি পেপারে? আর উনি বা পেল কিভাবে তোকে? নুসরাত হাসল এবার। বলল, ইরহামের হাতে করে পাঠিয়েছিল। নাজমিন বেগম ইরহামের দিকে তাকালেন সত্যি বলছে নাকি মিথ্যা জানার জন্য। ইরহাম মাথা দুলিয়ে কথার সত্যতা জানালো। অতঃপর আবার মেয়ের দিকে তাকিয়ে ভীষণ আশা নিয়ে জিজ্ঞেস করলেন, আর আরশের সিগনেচার? যেন আরশের সিগনেচার না থাকলেই বাঁচেন। কিন্তু ওনার সেই খুশিতে এক বালতি জল ঢেলে নুসরাত উত্তর দিল প্রশ্নের, আগে থেকেই সাইন করা ছিল। নাসির সাহেব এখনও চুপচাপ তাকিয়ে আছেন মেয়ের দিকে। একটা বাক্য ব্যয় করেননি তখন থেকে।
বিষয়টা যেন তিনি বুঝতে পারেননি ঠিকঠাক। বিড়বিড় করলেন, তুমি ডিভোর্স নেবে? এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে আর আমাদের সাথে একটাও আলোচনা করলে না? নুসরাত বাবার দিকে তাকালো, বলল, এখানে আলোচনা করার মতো কিছু নেই আব্বা। নাসির সাহেব চোখ তুলে তাকালেন, এমনভাবে তাকাতেই নুসরাতের সমগ্র হৃদয় কেঁপে উঠল। নিজেই নিজেকে প্রশ্ন করল, সে কি কোনোভাবে কষ্ট দিয়ে ফেলেছে লোকটাকে? নাসির সাহেব চোখ সরালেন না। থমকে গিয়ে গা ছমছম করা চাহনি দিয়ে চেয়ে রইলেন অনেকক্ষণ, যতক্ষণ না তিনি ক্লান্ত হলেন। অতঃপর চোখ ফিরিয়ে নিয়ে উঠে দাঁড়ালেন। বললেন, যা ইচ্ছে করো। তখন বাবার কথা রাখতে গিয়ে মেয়ের বিয়ে দিয়েছিলাম, আর এখনও পস্তাচ্ছি। যা করবে বুঝে শুনে করবে নুসরাত। আমি তোমাকে ভেঙে যেতে দেখতে পারবো না। আমি তোমার সাথে আছি, মনে রাখবে। বাবা সব সময় তোমার সকল সিদ্ধান্তের পাশে আছে। তোমার হাত আমি কখনো ছাড়ব না। নুসরাত ঠোঁট টিপল, চোখ তুলে তাকালো বাবার দিকে। চোখাচোখি হলো, দুজনেই তাকিয়ে রইল দুজনের দিকে। নাজমিন বেগম চেঁচালেন, তোর কাছে কি বিয়ে ছেলে খেলা মনে হয়? বললি আর ছেড়ে দিলি। আমাদের কারোর মতামত নিবি না তুই? আর আরস মানল কিভাবে? ও কিভাবে তোর বাচ্চা মতে সায় দেয়? নুসরাত মায়ের দিকে তাকিয়ে হাসল, এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসল। নাজমিন বেগম অতিরিক্ত কর্ধোয়ার রাগে চৈতন্য যেন হারিয়ে ফেললেন। ঠাস করে বসালেন মেয়ের গালে একটা চড়। নুসরাত নড়ল না, চলল না, ওই রকম বসে রইল। ঠোঁট ফুলিয়ে হাসল। জিজ্ঞেস করল, আরেকটা মারবে? মারো। বলেই গাল পেতে দিল। নাজমিন বেগম মারলেন না, অশ্রুসিক্ত চোখে চেয়ে রইলেন তার দিকে। নুসরাত থুতুনি ঠেকালো মায়ের কোলে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করল, হলো না। এক পশলা বৃষ্টির ন্যায় তা ঝরে পড়ল গাল বেয়ে। মাথা এলিয়ে দিল কোলে। বিড়বিড় করল পাগলের ন্যায়, আমি ভালো নেই আম্মা, আমি ভালো নেই। আমার দম আটকে আসছে। এই সম্পর্ক বয়ে বেড়ানো আমার দ্বারা আর সম্ভব না। নাজমিন বেগম কথা বলার ভাষা খুঁজে পেলেন না। কাপা একটা হাত রাখলেন মেয়ের মাথায়। নাসির সাহেব তখনও স্থির দাঁড়িয়ে দেখছেন স্ত্রী ও মেয়ের কাণ্ড। ইরহাম তড়িৎ উঠে দাঁড়ালো, থাই গ্লাস লাগিয়ে দিল শক্ত হাতে। এর মধ্যে এই বাড়িতে প্রবেশ ঘটল জাইন ইসরাতের। ইরহামকে এমন হন্তদন্ত হয়ে জানালা লাগাতে দেখে ইসরাত ভ্রু কুঁচকাল। জিজ্ঞেস করল, কি হয়েছে? ইরহাম ইশারায় দেখালো নুসরাতকে। মিহি কণ্ঠে বলল, কাঁদছে। ইসরাত আঁতকে উঠল যেন। বলল, আগে বলবি না, গাধা একটা। জাইন ইসরাত আর ইরহামের কথোপকথন শুনে এগোতে চাইল, কিন্তু তাকে ঠেলে বাড়ির বাহিরে বের করে দিল ইসরাত। সে আশ্চর্য হওয়ার সময়টুকু পেল না। মুখের উপর দরজা আটকাতে আটকাতে মেয়েটা বলল, যা দেখেছেন ভুলে যান। জাইন ভ্রু কুঁচকাল। শক্ত কণ্ঠে জানতে চাইল, কেন ভুলে যাব? ইসরাত রাগী রাগী মুখ বানালো, নাকের পাটাতন চূড়ায় তুলে বলল, আমি বলেছি তাই। জাইন পকেটে হাত পুরল, বলল, আমি মসজিদের মাইকে গিয়ে বলে আসব আপনার বোন কাঁদছে। ইসরাত তেড়ে আসলো দরজা ছেড়ে, বলল, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি ঘরের খবর বাহিরে দেওয়ার স্পর্ধা দেখান কিভাবে জাইন? জাইন নির্লিপ্ত দাঁড়িয়ে রইল। গাম্ভীর্যের সহিত বলল, আমার সাথে বেয়াদবি করছেন কেন আপনি? আমি সামান্যই তো দেখতাম। বেচারি আরশকে ছেড়ে দেওয়ার দুঃখে কিভাবে কাঁদছে। ইসরাতের ইচ্ছে হলো জাইনকে মাটিতে ফেলে কয়েকটা লাথি বসিয়ে দিতে, কিন্তু সে এটা পারবে না। তাই কোনো রকমে রাগ গিলে নিল ভেতরে। হাসার চেষ্টা করে বলল, জাইন, এই বাড়িতে যা দেখেছেন তা ওই বাড়ি যেতে যেতে সব ভুলে যাবেন, প্লিজ। জাইন গাল টেনে দিল ইসরাতের, বলল,
এভাবে কিউটি পাই হয়ে বললেই তো আমি মেনে যেতাম। এতক্ষণ কষ্ট করলেন ইসরাত। কথা শেষে শক্ত করে গালে চিমটি কাটল জাইন। অতঃপর হেলে দুলে চলে গেল সামনে। কাবাডের ভেতর পা গুটিয়ে বসে আছে আহান। তাকে আলোচনায় নেওয়া হচ্ছে না, এজন্য সে এখানে এসে ঠাঁই নিয়েছে। শুনতে চাচ্ছে নুসরাত কি বলে। কান দুটো খাড়া করে খরগোশের মতো কাবাডের দরজায় কান লাগিয়ে বসে আছে কথা শোনার জন্য। ইসরাত নাখোশ মুখে নুসরাতের সামনে বসে আছে। তার পাশে আবার ইরহাম বসে। চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে ভীষণ ক্ষেপেছে দুজন। নুসরাত ভাবাবেগহীন বসে আছে তাদের সম্মুখে, চুপচাপ। ঘোত করে উঠেই ইসরাত প্রশ্ন করল প্রথমেই, ডিভোর্স যখন দিবি কাঁদছিলি কেন? নুসরাত আকাশ থেকে পড়ল যেন। সেকেন্ডের ভেতর অস্বীকার আসলো, আমি কেঁদেছি? আশ্চর্য, কখন? ইরহামের ইচ্ছে করল দুই হাতে নুসরাতের গলা টিপে ধরতে। বলল, নাটক কমিয়ে করবি, আর মিথ্যা তো একদম বলবি না। আমি মিথ্যা বলি না ইরহাম। ইরহাম ঠাট্টা করল নুসরাতকে। তা তো জানি খুব ভালো করি, কতটা সত্যবাদী আপনি। ইরহামকে থামিয়ে দিল ইসরাত। বলল, আমরা পয়েন্ট রেখে অন্যদিকে চলে যাচ্ছি। ইসরাত তাকালো নুসরাতের দিকে, জিজ্ঞেস করল কঠোর গলায়, তুই ভালোবাসিস আরশকে? নুসরাত ঘোরাতে গেল কথা। ইসরাত ধমকে উঠল, একদম কথা ঘোরাবি না, এক থাপ্পড়ে দাঁতের মাড়ি থেকে দাঁত ফেলে দেব। নুসরাত আর কথা ঘোরালো না, স্পষ্ট কণ্ঠে বলে উঠল, আমি ভালোবাসায় বিশ্বাসী না ইসরাত। ঠিক আছে, ভালোবাসিস না, পছন্দ করিস তো, নাকি তাও করিস না? নুসরাত রুট গলায় ইসরাতের ছুঁড়ে দেওয়া প্রশ্নের উত্তর দিল, তাও করি না, আমি ঘৃণা করি আরশ ভাইকে। ইরহাম আর ইসরাত হাততালি দিল। কটাক্ষ মিশ্রিত কণ্ঠে বলল, ভদ্রমহিলার জন্য হাততালি দে তো ইরহাম। ইরহাম হাততালি দিল। দুজনে খ্যাক খ্যাক করে হাসল। ইরহাম সিউরিটি নিতে জিজ্ঞেস করল, তুই শিওর তো তালাক নিবি? পরে কিন্তু আর কোনো রাস্তা থাকবে না ফিরে আসার। আমি ফিরে আসার চেষ্টাও করব না। আমি যেদিক থেকে একবার মুখ ফিরিয়ে নেই সেই পথে নিজের ছায়াও ফেলি না। ইসরাত বলল, ভালো, মনে থাকে যেন। নিজের সিদ্ধান্তে ভবিষ্যতে যাতে পস্তাতে না হয়। নুসরাত কঠোর কণ্ঠে বলল, আমি কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে তা নিয়ে কখনো পস্তাই না, ভবিষ্যতেও পস্তাবো না। ইরহাম বিড়বিড় করল, দুটোই খবিস, ভাঙবে তবুও মচকাবে না। ইসরাত জোর দিল নিজের কথায়, অবিচল চোখে বোনের দিকে তাকিয়ে থাকল। অত্যন্ত বিরক্তি নিয়ে তুঙ্গে ওঠা কণ্ঠে বলল, আমি ভেবে পাই না দাদা তোদের বিয়ে দিল কোন কারণে। তুই জানিস নুসরাত, তুই আর আরশ ভাইয়া দুজনেই একই প্রকৃতির। বিন্দুমাত্র ব্যবধান নেই তোদের আচার আচরণে। আহান কাবাডের ভেতর থেকে ইসরাতের কথার জের ধরে মুখ ফসকে বলে ফেলল, দুজনেই রেড ফ্ল্যাগ টক্সিক, কেউ থেকে কেউ কম না। উনি পুরুষ ভার্সন হলে মহিলা ভার্সন আপু। ইসরাত খেয়াল করল না কে কথা বলছে। সহমত পোষণ করার মতো কথা মনে হলো তাই করল। ইরহাম তাল মিলালো, বলল, চাচাতো ভাই বোন বোঝা যায় কম, মায়ের পেটের ভাই বোন বোঝা যায় বেশি। আল্লাহ জোড়া মিলিয়ে দেন, এদের দেখলেই বোঝা যায়। তেরা পুরুষের জন্য তেরা মহিলা আল্লাহ বানান, খাপে খাপ আব্বাসের বাপ দুজনেই। আহান উত্তেজনায় কাবাডের ভেতর থেকে বেরিয়ে আসলো। ভুলে বসলো সে লুকিয়ে কথা শুনছিল। বলল, কুরআনে সূরা আন-নূর লেখা আছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্র নারী, সচ্চরিত্র নারীর জন্য সচ্চরিত্র পুরুষ। আহানের কথা শেষ হতে পারল না, বাজিয়ে একটা থাপ্পড় পড়ল তার গালে। থাপ্পড়টা নুসরাত মারেনি, মেরেছে ইসরাত।
প্রথমবারের মতো ইসরাতের হাতে থাপ্পড় খেয়ে আপনা আপনি গালে হাত চলে গেল। কানে আসলো অত্যাধিক কর্ধমিশ্রিত বড় বোনের স্বর। তোকে নিষেধ করেছিলাম না আমাদের আলোচনায় না আসতে? তাহলে কাবাডের ভেতর লুকিয়েছিস কেন, বেয়াদব? আহান কথার উত্তর দেবে কি? থাপ্পড় খেয়ে ভুলে বসলো এখানে লুকিয়ে কি কি শুনেছে সে। নুসরাত তখনও নির্লিপ্ত তাকিয়ে তার দিকে। আহানের ভীষণ কান্না পেল। এক হাতে গাল চেপে ধরল। ঠোঁট টিপে কান্না আটকানোর চেষ্টা করল, হলো না। উল্টো ভ্যা ভ্যা করে কেঁদে ফেলল সে। চোখ দিয়ে অশ্রু পড়ল টপ টপ করে। মিনমিন করে বলল, ব্যথা লেগেছে। মানুষের হাত নাকি পশুর? শেষ হলো কথাটা। তাকে অত্যাশ্চর্য করে দিয়ে ইসরাত আরও দুটো থাপ্পড় বসালো চটাস চটাস করে। কঠোর চেহারা বানিয়ে বলল, অসভ্য, বদমাইশ ছেলে। 4/9/2025 মঙ্গলবার সকাল 10টা 20 মিনিট। সৈয়দবাড়ির ড্রয়িং রুমে পাশাপাশি বসে আছে আরশ নুসরাত। আসার পর থেকেই দুজন দুজনের চেহারা দেখেনি সরাসরি। চুপচাপ ড্রয়িং রুমে মুখ গম্ভীর করে বসে আছে তারা। সেন্টার টেবিলে ডিভোর্স পেপার লেখা একটা কাগজ রাখা। শোয়েব সাহেব 10 মিনিট পূর্বেই এনে রেখেছেন। নাজমিন বেগম আসেননি, শুধু নাসির সাহেব এসেছেন। ইরহাম ভ্রু উপরে তুলে বাবার কাছে কিছু একটা ইশারায় জানতে চাইল। ভদ্রলোক চোখের পাতা ফেলে শান্ত থাকতে বললেন, কিন্তু বেচারা শান্ত হতে পারল না। সেন্টার টেবিলে রাখা কাগজটায় ইংরেজি অক্ষরে কিছু লেখা শব্দ। আরশ নুসরাত পড়ার প্রয়োজন বোধ করল না। কি লেখা আছে তাও দেখার প্রয়োজন বোধ করল না। নুসরাতের দিকে পেপার ঠেলে দিয়ে বলল, সাইন করো। নুসরাত সাইন না করে আরশের দিকে কলম আর পেপার এগিয়ে দিল। বলল, আপনি আগে করুন। নুসরাতের দিকে এক পলক তাকিয়ে কলম হাতে তুলে নিল সে। চটপট হাতে সাইন করে দিল নিজের জন্য বরাদ্দকৃত জায়গায়। তারপর নুসরাতের দিকে ঠেলে দিল। কণ্ঠ গম্ভীর তার, করো সাইন এবার, আমি করে দিয়েছি। নুসরাত কলম চেপে ধরল নিজের 2 আঙ্গুলের ভেতর। হাত আগাতেই থরথর করে কেঁপে উঠল। কলম হাত থেকে ফসকে পড়ে গেল। হাত থেকে পড়ে যাওয়া কলম সেন্টার টেবিল থেকে নির্বিকার চিত্তে তুলে দিল সে। নুসরাত হাতের মুঠোয় ভর দিয়ে শান্ত কণ্ঠে বলল, সাইন করব। নুসরাত নিজের নাম লিখল খালি জায়গাটায়। অতঃপর তা গুছিয়ে দেওয়া হলো ইরহামের কাছে সিটি কর্পোরেশনে জমা দিয়ে আসার জন্য। নুসরাত তাকালো না উপরের দিকে। সেন্টার টেবিলের দিকে তাকিয়ে রইল নিস্পৃহ ভঙ্গিতে। হাত তখনও কাঁপছে। আরশ উঠে দাঁড়ালো। ভীষণ অনীহা নিয়ে ক্ষমা চাইল নুসরাতের কাছে। পারিস তো ক্ষমা করে দিস, আর সুখে থাকিস। হাসল সামান্য। বলল, ভুলে গিয়েছিলাম। আমি না থাকলে তো তুই সুখেই থাকবি। সুখ আর সুখ থাকবে চারিদিকে। কথা শেষে দাঁড়ালো না সে। নুসরাতকে অমন বিমূর্ত বসা রেখেই চলে গেল সিঁড়ি ভেঙে ধূপধাপ। মাহাদি নিজেও আরশের পিছু পিছু গেল। সকলের অগোচরেই ত্যক্ত নিঃশ্বাস ফেলল। বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাতাস বইছে গুরুম গুরুম শব্দ আর বজ্রপাত হচ্ছে ক্ষণে ক্ষণে। ইরহাম হাতে থাকা কাগজগুলো শক্ত করে না ধরায় বাতাসের উত্তাল ঝাপটায় উড়ে গেল তা। চারিদিকে ছড়িয়ে পড়ল। বৃষ্টির পানি লেগে কাগজের লেখা সামান্য লেপ্টে গেল। শোয়েব সাহেব ছেলের এমন কাণ্ডে বিরক্ত হলেন। এগিয়ে এসে সাহায্য করলেন কাগজগুলো তুলে দিতে। গায়ে বৃষ্টির বড় বড় ফোঁটা লাগল। অতঃপর সেই বৃষ্টি মাথায় নিয়ে এগোলেন সিলেট সিটি কর্পোরেশনের দিকে কাগজগুলো জমা দিতে। গাড়ি চালিয়ে ভোঁ করে চলে গেলেন। গাড়ি স্থান ত্যাগ করতেই ঝড়ো হাওয়ার তাল উড়ে এসে কংক্রিটের রাস্তায় পড়ল একটা কাগজ। বৃষ্টির বড় বড় কণা ঝরে পড়ল কাগজটার উপর।
বৃষ্টির সাথে সাথে ভিজে গেল কাগজের টুকরোখানা। কুটি কুটি হয়ে ছড়িয়ে পড়ল রাস্তার চারিদিকে। ৯/৯/২০২৫ মঙ্গলবার। গত 4 দিন ধরে কেমন ধ্যান মেরে বসেছিলেন নাসির সাহেব। মেয়ের তালাক হয়েছে মেনে নিতে পারছেন না। বাবার কথা রাখতে গিয়ে মেয়ের জীবন নষ্ট করে ফেলেছেন তিনি, তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন সপ্তাহখানেক ধরে। যে মেয়ে ওই বাড়ি ছাড়ার পর থেকে কাঁদতে দেখেনি, সেই মেয়ে সেদিন কিনা কাঁদল হাউমাউ করে। কষ্ট পেয়েছে ভীষণ। না হলে এভাবে কাদার মতো তো মেয়ে নয় নুসরাত। ও এমন না। নাসির সাহেব ভাবতে চান না নুসরাতের কোনো দোষ ছিল কিনা তিনি জানতেও চান না। তিনি শুধু জানেন ওনার মেয়ের নামে ডিভোর্সি ট্যাগ লেগে গেছে। এত চিন্তা করলেন যে নুসরাতের ডিভোর্সের 4 দিনের দিন গা কাঁপিয়ে জ্বর আসলো ওনার, খিঁচুনি উঠল, শরীর খারাপ করল ভীষণ। রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্স ডাকা হলো বাড়িতে। নাজমিন বেগম, ইরহাম আর নুসরাত মিলে নিয়ে গেল হসপিটালে। ভর্তি দেওয়া হলো নাসির সাহেবকে। সারা রাত নাজমিন বেগমের কেঁদে কেটেই কাটল, আর নুসরাত তার সারা রাত কাটল ডাক্তারের সাথে আলাপ আলোচনা করতে করতে। ১০/৯/২০২৫ বুধবার, সকাল ৮টা ১৯ মিনিট। জাইন নিজের লাগেজ গোছাচ্ছিল। ইসরাত তা চুপচাপ দেখছে, কথা বলছে না। গতকাল রাতে তাদের ঝগড়া হয়েছে। ফ্রান্সে ফিরে যাওয়ার ডেট ছিল অক্টোবরের ২০ তারিখ, তা হেলাল সাহেব পিছিয়ে এনেছে এই সেপ্টেম্বরের ১৫ তারিখে। এখন থেকেই সবাই গোছগাছ করছেন, ফিরে যাবেন ফ্রান্স। এখানে থাকলে আরও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না বলে ধারণা করছেন হেলাল সাহেব। আরশ রুমের ভেতর দরজা লাগিয়ে বসে আছে, পাগলের মতো ব্যবহার করছে সেদিন থেকেই। আকস্মিক এমন ঘটনা ঘটে যাবে বলে ভাবেনি। ভাবনার ঊর্ধ্বে ঘটায় মন মস্তিষ্ক মেনে নিতে পারেনি বলে কেমন চুপ মেরে আছে। ইসরাত বলেছিল দেশের কোনো সাইকোলজিস্ট দেখানোর জন্য। জাইন এই বিষয়ে ঘোর প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের মানুষের মতো এদেশের চিকিৎসকরা আলতু ফালতু, এসব বলেছে সে। বিদেশে গিয়েই ভাইকে উচ্চমানের সাইকিয়াট্রিস্ট দেখাবে। এই নিয়ে তর্ক বিতর্ক হয়েছে অনেক। ইসরাত প্রতিজ্ঞা করেছে নিজের কাছে, জাইন যতক্ষণ ক্ষমা চাইবে না ততক্ষণ কথা বলবে না। সকাল 11টা নাগাদ সৈয়দ বাড়িতে এসে ইরহাম তাড়াহুড়ো করে খবর দিল নাসির সাহেব হার্ট অ্যাটাক করেছেন গতকাল রাতে। এখন হসপিটালে ভর্তি দিয়েছে। শরীর ভালো হওয়ার থেকে অবনতি হচ্ছে বেশি। খবরটা জানিয়ে হন্তদন্ত পায়ে ও বাড়ি থেকে বের হয়ে গেল সে। ইসরাতের কানে সেই খবর আসলো ঝড়ের গতিতে। কিছুক্ষণ পূর্বে নিজের মনে মনে করা প্রতিজ্ঞা নিজেই ভেঙে দিয়ে উদ্গ্রীব কণ্ঠে বলল, জাইন প্লিজ, কোনোভাবে দেশে থাকা যায় না? দেখুন বাড়ির কি অবস্থা। এই মুহূর্তে আপনাদের চলে যাওয়া কি ঠিক হবে? জাইনের কাপড় গুছিয়ে রাখা হাত থামল। চোখ তুলে তাকিয়ে নিজস্ব ভঙ্গিতে ভীষণ স্বার্থপরের ন্যায় উত্তর দিল, না, থাকা যায় না ইসরাত। আমার ভাইয়ের অবস্থা দেখেছ তুমি? ও নিজের মধ্যে নিজে নেই। এর মধ্যে তুমি বলছো আমাকে দেশে থাকার কথা। তোমার বিবেক কোথায়? বিবেক নেই। আর আমরা থাকলেই কি মেজো বাবা সুস্থ হয়ে যাবেন? সুস্থ হয়ে গেলে তো আরও সপ্তাহখানেক আছি। আর যদি না হন আমরা ফিরে যাব ইসরাত। কোনোভাবে থাকতে পারবো না, থাকা সম্ভব না। ইসরাত স্বার্থপরের মতো কথা বলা লোকটার দিকে তাকালো বিস্ময় নিয়ে। বিয়ের 20 দিন আজ তাদের। 20 দিনের দিন টের পেল সে জাইন ভীষণ স্বার্থপর। অবিশ্বাস্য চোখে নেত্রপল্লব ঝাপটাল। যা শুনছে তা ভুল প্রমাণ হয়ে যাক, এমনটাই চাইল। হলো না। ঠোঁট টিপে নিজেকে সামলানোর চেষ্টা করল। বিশ্বাস ভেঙে অবিশ্বাস চোখে খেলা করল তার। পৃথিবীর এক একটা মানুষকে মনে হলো তার নিকট মিথ্যাবাদী। বিড়বিড় করল আনমনে, মিথ্যাবাদী।
এতদিন করা এক একটা কথা তাহলে মিথ্যা ছিল আপনার। আপনি একটা স্বার্থপর জাইন। আমি কিভাবে ভুলে গেলাম? একজন স্বার্থপর লোকের সন্তান স্বার্থপর কিভাবে হবে না? শ্বাস আটকে আসলো, বুক ধড়ফড় করলো তার। বিশ্বাস হারানোর যন্ত্রণায় বুক ফাটল করুণ থেকে করুণভাবে। আপনি জানেন কি, আপনার ভাই আরশ আপনার থেকে হাজার গুণ ভালো জাইন। মুখে তার যা, মনেও তা। কিন্তু আপনি বিষধর সাপ। মুখে একটা, অন্তরে অন্যটা। আমি স্বার্থপর একটাকে বিয়ে করেছি, 20 দিন সংসার করেছি তার সাথে। ছি, আল্লাহর লানত পড়ুক আমার উপর। তার কথা বলার মধ্যে জাইন এসে হাত ধরতে চাইল, ইসরাত ধরতে দিল না। সতর্কতা অবলম্বন করে দূরে সরে গেল। তারপরও জাইন চাইল তার হাত ধরতে। ইসরাত সায় দিল না তাতে। জোর জবরদস্তি করতে নিলেই ঠাস করে একটা চড় বসালো জাইনের গালে। ক্রোধে অন্ধ হয়ে গেল সে। মুখ চোখ কেমন লাল হয়ে আসলো তার। কাঁদতে মন চাইল তার। কিন্তু এই মুহূর্তে মনকে কাদার জন্য সায় দিতে পারল না সে। জাইন বুঝতে পারেনি হাত ধরে বোঝানোর চেষ্টা করলে থাপ্পড় মেরে বসবে মেয়েটা তাকে। যতক্ষণে সম্বিত ফিরে পেল ততক্ষণে দেরি। ইসরাত হিসহিস করতে করতে নিজের লাগেজ গোছাচ্ছে। শব্দ করে লাগেজ আটকে দিয়ে দরজা ছেড়ে বেরিয়ে যেতে চাইল। জাইন হাত চেপে ধরল আবার তার। জেদ নিয়ে বলল, আমি তোমাকে যেতে দেব না। ইসরাত হাত ছাড়ানোর চেষ্টা করল না। চোখ মুখ লাল করে তাকালো ঘাড় ঘুরিয়ে। হিংস্র জন্তুর ন্যায় রাগে শ্বাস ফেলল ঘোত ঘোত করে। হাত ছাড়ুন, না হলে যতটা সম্মান দেখিয়ে আপনাকে আমি শুধু একটা থাপ্পড় মেরেছি, ততটা সম্মান কিন্তু আমি দেখাবো না এবার। এরপর আর কোনো কথা বলবো না, আমার হাত চলবে। পায়ের জুতা পায়ে থাকবে না, আমার হাতে থাকবে। আর আপনার গাল হবে আমার হিট করার জায়গা। জুতোর বাড়ি না খেতে চাইলে ভদ্রভাবে হাত ছেড়ে দিন। এই কথা বলার পর বাড়ি থেকে বেরিয়ে যাওয়া থেকে ইসরাতকে আটকানোর চেষ্টা করল না জাইন। হাতের শক্ততা ঢিলে হলো তার সেকেন্ডের ভেতরে। ইসরাত দেখল না ফিরে জাইনের চেহারার বদলটুকু। শব্দ করে লাগেজ টেনে চলে গেল সিঁড়ির দিকে। জাইন নিজের খালি হাতের দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। তখনও কানে ভেসে আসছে জুতোর গটগট আওয়াজ আর লাগেজ টেনে হিঁচড়ে নেওয়ার শব্দ। ইসরাত যেতে যেতে অবহেলা নিয়ে ছুঁড়ে ফেলেছে জাইনের দেওয়া বিয়ের রাতে বুরুশ ব্র্যান্ডের নেকলেসটা। কানের কাছে এখনও বাজছে একটা কথা, আমার বাপ যে হসপিটালে আছে, ওই হসপিটালে ভুল করেও পা রাখবেন না। না হলে আমার জুতো আপনার গালে পড়বে নির্দ্বিধায়। আমাকে কেউ আটকাতে পারবে না, এমনকি আপনার নরম নরম কথাও না। সৈয়দবাড়ি থেকে বের হয়ে নাসির মঞ্জিলে প্রবেশ করল ইরহাম। সুরভি দাঁড়িয়েই ছিল। ইরহাম গা থেকে শার্ট ছাড়িয়ে নিতে নিতে বলল, খাবার বারো ফক্সগ্লোভ, আর টিফিনে করে কিছু খাবার নিয়ে যাওয়ার জন্য বক্স করে দাও। সুরভি টু শব্দ করল না। রোবটের ন্যায় খাবার বাড়তে চলে গেল কিচেনে। 5 মিনিটে গোসল সেরে বের হলো ইরহাম। ততক্ষণে খাবার বাড়া হয়েছে টেবিলে। ইরহাম হাতে খাবার নিয়ে প্রথম লোকমা তুলতেই কিছু একটা অদ্ভুত টের পেল। চোখ তুলে গম্ভীর মুখ করে দাঁড়িয়ে থাকা একবার সুরভিকে দেখল। অতপর আরেক লোকমা খাবার মুখে ঢুকিয়ে নিয়ে জানতে চাইল, বিষ মিশিয়েছ খাবারে? সুরভি একদৃষ্টিতে তাকিয়ে থেকে উত্তর দিল, হ্যাঁ। ইরহাম খাবারের লোকমা মুখে তুলল নির্বিকার ভঙ্গিতে। বলল, তাহলে এতদিনে আমার শাস্তি নির্ধারণ করেছ তুমি। সুরভি শীতল চোখে তাকিয়ে মাথা দোলালো। ইরহাম বলল, ওদের খাবারটা পাঠিয়ে দিও। আর যদি আমার উপর থেকে ক্ষোভ কমে যায় তাহলে হসপিটালে নিয়ে যেও। পুরো প্লেট খাবার খাওয়া শেষে পানি খেলো। হসপিটালে যাওয়ার তাড়া দেখা গেল না। চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। সুরভির চেহারা রক্তশূন্য হয়ে আছে। হঠাৎ যে কেউ দেখলে বলবে রক্ত কেউ শুষে নিয়েছে তার।
ইরহামকে নড়তে না দেখে ভেতরের মনুষ্যত্বের খাতিরে একটু উদ্বেগের সৃষ্টি হলো। তারপর তা আবার মিলিয়ে গেল। পাশে চেয়ার টেনে বসে জিজ্ঞেস করলো নরম কণ্ঠে, হসপিটালে যাবে না ইরহাম? ইরহাম উত্তর দিল, না থাক, ভালো লাগছে না। ইসরাত এসে যখন নাসির মঞ্জিলে প্রবেশ করলো তখন বাড়িটা খা খা করলো মানুষের অভাবে। হাতের লাগেজ টেনে ধীর পায়ে এগোলো ভেতরে। নিচে কাউকে খুঁজে না পেয়ে সুরভির রুমের দিকে গেল। ভেজিয়ে রাখা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখল ইরহামের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। সুরভি তার পাশেই মাথা এলিয়ে বসে আছে। তাকিয়ে তাকিয়ে দেখছে ইরহামের অবস্থা। ইসরাত আঁতকে উঠল। গগন বিদারী চিৎকার দিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। অতপর হাঁটু গেড়ে বসে ইরহামের গালে থাপ্পড় বসালো। ছেলেটা চোখ উল্টে তাকালো। ইসরাতকে কাছে দেখে হাসল। ভাঙা স্বরে বলল, এসেছো তুমি? ইসরাত কি করবে ভেবে পেল না। একবার সুরভিকে দেখল, একবার ইরহামকে। সুরভিকে দেখে মনে হলো মেয়েটা ঠিক নেই। চোখ দুটো গর্তের ভেতর ঢোকা, গালের হাড় ফুলেছে, মুখ সাদা হতে হতে ফ্যাকাশে হয়ে গেছে। গা ছমছম করে উঠল ইসরাতের। সুরভিকে ওই মুহূর্তে পৈশাচিক কোনো জন্তু মনে হলো তার নিকট। এর থেকে বেশি ভালো আর কোনো সংজ্ঞা ওই মুহূর্তে ইসরাতের কাছে ছিল না তাকে দেওয়ার জন্য। সুরভির চেহারার পানে তাকিয়ে বিড়বিড় করল, তুমি ঠিক নেই সুরভি, তুমি ঠিক নেই। ও আল্লাহ, আমি এখন কি করব? মানুষ বলে বিপদ যখন আসে তখন চারদিক থেকে ধেয়ে আসে। ইসরাত আস্তা খুব ভালো করে উপলব্ধি করল। কি করবে কি করবে না ভেবে পেল না কিছুই। মস্তিষ্ক শূন্য হয়ে গেল তার। ইচ্ছে হলো মরে যেতে, দেয়ালে মাথা ঠুকে মরে যেতে।